নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার। তো আমি এই ভিডিওটা পোস্ট করেছিলাম আর কি। তো বেশি বড় ভিডিও হয়ে গেছিলো, তাই আমি পার্ট করে পোস্ট করছি আবার আর কি। তো এই ভিডিওটা একটু একটু সংক্ষেপে একটু ইন্ট্রো দিই আর কি, কারণ আমি কৃতজ্ঞ আর কি। আমি সত্যিই কৃতজ্ঞ, কারণ আমার একটা স্বপ্ন ছিল বিগত কয়েক বছর ধরে যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, যেটা পঞ্চম থেকে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। বিশেষ করে আমি 2024 সালে স্বামী সর্বপ্রিয়ানন্দজি যখন এসেছিলেন নরেন্দ্রপুরে আর কি, সেই সেমিনার আমি অ্যাটেন্ড করেছিলাম আর কি। তো সেখানে আমার অনেক মহারাজের সঙ্গে পরিচয় হয়, সাক্ষাৎ হয় আর কি, প্রণাম করি তাদেরকে। তো সেই সময় আমার মাথায় ছিল স্বামী ঈশ্বানন্দ, যিনি প্রধান শিক্ষক আর কি। তো তার সাক্ষাৎকার কোনো একটা দিন নেব আর কি। তো এবার যখন উচ্চ মাধ্যমিক রেজাল্ট বের হলো, সেই দিনই আমি নরেন্দ্রপুরে গিয়েছিলাম আর কি। গিয়েই আমার মানে সৌভাগ্য ছিল যে দুজন কৃতি ছাত্র সেখানে ছিল, তাদের সাক্ষাৎকার নিয়েছিলাম, তাদের বাবা মায়ের সাক্ষাৎকার নিয়েছিলাম আর কি। তারপরে আমি একটু মহারাজের সাক্ষাৎকার নেওয়ার জন্য একটুখানি এখানে অপেক্ষা করলাম। তো মহারাজের যখন সময় হলো, তখন তিনি আমাকে ডেকে পাঠালেন এবং তার যারা সহকারী ছিল তাদেরকে বললেন যে স্যারের একটু দেখো ঠিকঠাক আছে কিনা সমস্ত প্রোফাইল বা চ্যানেল আর কি। তো দেখার পর তিনি রাজি হলেন আর কি। তো আমি সেজন্য আবার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞ আর কি। তো সত্যি কথা বলতে কি, নরেন্দ্রপুরের রেজাল্ট কিন্তু বরাবরই ভালো হয়, তবুও একজন দক্ষ প্রশাসক থাকলে আর কি, যিনি সমস্তটা দেখভাল করেন, তাহলে রেজাল্টটা আরও বেশি ভালো হয়। বিগত বেশ কয়েক বছর ধরে নরেন্দ্রপুর কিন্তু আবার শীর্ষে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে। তার জন্য কিন্তু স্বামী ঈশ্বানন্দজি মহারাজের কিন্তু অবদান অনস্বীকার্য আর কি, এবং একটা পরিষ্কার ধারণা আছে আর কি। এবং আমার সব থেকে এটা ভালো লাগলো আর কি, উনি সমস্ত ছাত্রের, আমার যেরকম বাড়ি যখন করিমপুরে শুনলেন, উনি করিমপুরে যে কটা ছাত্র পড়েছেন ওখানে তাদের নাম তিনি বলে দিতে পারলেন তার আমলে আর কি। এটাও একটা সমস্ত ছাত্রের সমস্ত নখদর্পণে ওনার আছে। উনি যেরকম ওদের সহকারীদের নির্দেশ দিচ্ছিলেন আর কি, তো বুঝলাম যে সমস্তটা মাথায় ওর স্যারের মাথায় বা মহারাজের মাথায় কিন্তু খেলা করছে আর কি। তো সেই জন্য আমার একটু বুকটা দুরু দুরু করছিল যে কেমন হবে, কী প্রশ্ন করবো। আমি স্ট্যান্ড নিয়ে যাইনি আর কি, কারণ হঠাৎ করে সেদিনই গেলাম আর কি। তো তিনি যে আমাকে সাক্ষাৎকার দিলেন আর কি, তার জন্য আমি কৃতজ্ঞ। আর আমার সত্যিই ভীষণ ভালো লাগে আর কি। আমি নিজে সারগাছি রামকৃষ্ণ মিশনে পিটিটিআই, যেটা জুনিয়র বেসিক ট্রেনিং ছিল আর কি, সেইখানে আমি 1 বছর ছিলাম। এবং সেই 1 বছরে মিশনের যে নিয়ম শৃঙ্খলা, ওদের রামকৃষ্ণর সারদামায়ের যে বা বিবেকানন্দের যে ভাবধারা, সেই ভাবধারায় প্রেয়ার করা, একটা ডিসিপ্লিন লাইফ লিড করা, টাইম ধরে ধরে সমস্ত কিছু চলা আর কি, খেলাধুলা করা বিকালে, এইটা কিন্তু আমি 1 বছর কিন্তু খুব যথেষ্ট আমার জীবনের সব থেকে একটা ভালো অধ্যায় কিন্তু সারগাছি রামকৃষ্ণ মিশনের পিটিটিআই অধ্যায়। সেদিন মিশনের প্রতি আমার একটা দুর্বলতা বরাবরই ছিল আর কি। তো মহারাজ যে সাক্ষাৎকার আমাকে দিলেন আর কি, সেটা আমার জীবনের একটা, আমার এই যে যে আমি ভিডিও বানাচ্ছি আর কি, সেটা আমার জীবনের কিন্তু একটা মাইলস্টোন, আমার একটা বড় প্রাপ্তি আর কি। সেজন্য আবার আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে মহারাজকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নমস্কার। নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, বর্তমানে মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আমি বর্তমানে আছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর। তো প্রধান শিক্ষক, তার সাথে আমি একটু বলি, আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব। কারণ আমি বেশ কিছুদিন আগে স্বামী স্বরূপানন্দ যখন এসেছিলেন, তখন আমি এসেছিলাম, ভাষণ শুনেছিলাম, এখানেই হয়েছিল আর কি। তখন আপনাকে দেখেছি, ইন্টারভিউতে দেখি আর কি। আমার খুব চরম সৌভাগ্য যে আপনার ইন্টারভিউ নিতে পারছে, এটা আমার দিক থেকে একটা প্রাপ্তি বা পাওনা আর কি। তো স্যার, কেমন রেজাল্ট হলো আপনার বিদ্যালয়ে? মাধ্যমিক দিয়ে শুরু করি আর কি। আমাদের মাধ্যমিকের ফলাফল, উচ্চ মাধ্যমিকের ফলাফল দুটি খুব সুন্দর হয়েছে। মেধা তালিকায় এবার মাধ্যমিকে 2টি ছাত্র স্থান পেয়েছে, আর উচ্চ মাধ্যমিকে 4টি ছাত্র স্থান পেয়েছে। যদিও বাইরে মেধা তালিকা নিয়ে সবাই বলেন যে মেধা তালিকায় স্থান পেলেই বিদ্যালয়ের রেজাল্ট ভালো হয়, তবে ব্যক্তিগতভাবে মেধা তালিকায় স্থান যদি ছাত্ররা বেশি পায় তবে আনন্দ নিশ্চয়ই বেশি হয়। তবে সার্বিক ফলাফল বলতে যা বোঝায়, নরেন্দ্রপুর বিদ্যালয় পশ্চিমবঙ্গের মধ্যে হয়তো অন্যতম একটি ভালো বিদ্যালয় হিসেবে পরিগণিত হবে, কারণ নরেন্দ্রপুর বিদ্যালয়ের সার্বিক ফলাফল ভীষণ ভালো। মাধ্যমিকে 123 জন পরীক্ষা দিয়েছিল, 120 জন ছাত্রই 90% উপরে পেয়েছে। আর এখানেও উচ্চ মাধ্যমিকেও 123 জন ছাত্র পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 120 জন 90% উপরে নম্বর পেয়েছে। ভীষণ ভালো একটি রেজাল্ট হয়েছে। এবং উচ্চ মাধ্যমিকেও 123 জন ছাত্র উচ্চ মাধ্যমিক দিয়েছিল,
তার মধ্যে 110 জন ছাত্রই 90% উপর নম্বর পেয়েছে, এবং সবাই 75% উপরে নম্বর পেয়েছে। তো অদ্রিজরা বলবল করছিল যে যদি এটা প্রথম 20 তালিকা করতো তাহলে অনেক সংখ্যক বেশি হতো। প্রথম 20 তালিকা করলে নিশ্চয়ই আরো অনেক ছাত্র আমাদের মেধা তালিকায় হয়তো স্থান পেত, কারণ একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ মানে নম্বরের ভিত্তিতে আমরা বুঝতে পারছি পরের পর নম্বর, এবং সেখানে একজন নয় বেশ কয়েকজন ছাত্র এখানে রয়েছে আর কি, পর যারা 487, 486, 485, 484, 483 এই নম্বরগুলো পেয়েছে। তো যে কোনো কারণেই হোক সবাই এক ধরনের নম্বর কম পেয়েছে, যে যেমন পারফর্ম করেছে, কিন্তু সার্বিক রেজাল্ট খুবই ভালো। তবে মাধ্যমিকের ক্ষেত্রে এবার লক্ষ্য করেছি আমরা যে ছাত্রটি 8ম স্থান অধিকার করেছিল সেই ছাত্রটির বাড়ি বিহার নালন্দা। তার প্রথম ভাষার যে বিষয় সেটি হিন্দি, বাংলা নয়। ক্লাস 5-এ নরেন্দ্রপুর বিদ্যালয়ে এসে ভর্তি হয় প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে, এবং এই সময়টায় আমাদের 6 বছর ও আমাদের এখানে থেকেছে, আমাদের বিদ্যালয়ের হস্টেলে সে থাকতেই হয়েছে। কখনোই সেভাবে, যেহেতু বাড়ি অনেক দূরে, বাবা মায়ের সাথে থাকার সৌভাগ্য ওর হয়নি। ফলে বিদ্যালয়ের মাস্টারমশাইরা যেমনভাবে গাইড করেছে তেমনভাবেই নিজেকে তৈরি করতে পেরেছে, এবং তার ফলস্বরূপও একটি ভিন রাজ্যের ছাত্র হয়ে সে আমাদের পশ্চিমবঙ্গে এসে তার মেধা তালিকায় শীর্ষস্থানের প্রায় গেছে। তো সেটি আমাদের কাছে খুবই গৌরবের, খুব আনন্দের। তবে বাংলা ইতিহাসের নম্বর একটুখানি কম এসেছে ছাত্রদের, অনেকেরই হয়তো আশানুরূপ হয়নি। সেটি একটু যথাযোগ্য হলে হয়তো আরো অনেক মেধা তালিকায় বা উজ্জ্বল মুখ আমরা দেখতে পেতাম মাধ্যমিকের ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিছু জায়গায় ইকোনমিক্সে অনেক কটা ছাত্র 99 পেয়েছে, কিন্তু 100 হয়নি। সেগুলি হলে নিশ্চয়ই নম্বরটা খুব ভালো হওয়ার ফলে প্রথম দিকেই একেবারে ছিল। এবারও এই কোস্টারের ছেলেরা মানে দুজনেই দ্বাদশ স্থানে আছে, এরকম দুজন ছাত্র, তারপরে ত্রয়োদশ স্থানে আছে, এরকম ছাত্ররা আছে। যে 4 জন মেধা তালিকায় এবার মাধ্যমিকে কিন্তু এটা ছিল, যে 4 জন মেধা তালিকায় এবার উচ্চ মাধ্যমিকে এসেছে তারা 4 জন, সেই 4 জনই 2023 সালের মাধ্যমিক পরীক্ষায় তারাও মেধা তালিকায় ছিল। এটি খুব ভালো একটি বিদ্যালয়ের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় থাকলে। অনেকে হারিয়ে যায় মাধ্যমিকের পর, কিন্তু ওরা ওই ধারাবাহিকতা বজায় রেখেছে এবং পরবর্তীকালে 4 জনই সফল চিকিৎসক হতে চায়। তাহলে আমাদের ঠাকুর, মা এবং স্বামী বিবেকানন্দের আশীর্বাদে আমাদের সব ছাত্ররাই যাতে সাফল্য পায়, জীবনে ভালো প্রতিষ্ঠিত হয় এবং মানুষের, দেশের, দশের কিছু কাজ করতে পারে, সেবা কাজে লিপ্ত হয়, এই প্রার্থনা করি। আর বিদ্যালয়ের একটি ধারাবাহিক সুন্দর রেজাল্টের ঐতিহ্য তৈরি হচ্ছে, তার একটি অন্যতম কারণ নরেন্দ্রপুরে একটা তপবন সম পরিবেশ রয়েছে এবং প্রত্যেকটি ছাত্রই আবাসিক থাকলে ছাত্রদের কিছু সুবিধে আছে, কিছু অসুবিধে আছে। সুবিধের ভাগটাই হয়তো অনেকটা বেশি, এবং মাস্টারমশাইরা খুব যত্ন করে পড়ান। আমাদের শিক্ষাকর্মী যারা আছেন, যারা হস্টেলে ছাত্রাবাস কর্মী যারা আছেন, তারাও উদয়াস্ত পরিশ্রম করেন। সন্ন্যাসী, ব্রহ্মচারী বা অন্যান্য শ্রেণীর যারা সেবক আছেন, তাদের সকলের সম্মিলিত প্রয়াসেই কিন্তু আমাদের এই সাফল্য তৈরি হয়। আরেকটি কথা গুরুত্বপূর্ণ, আমি বারবার বলার চেষ্টা করি, সেটি হচ্ছে মানে এই একবিংশ শতাব্দীতে এসেও মানে দ্বিতীয় দশকের প্রায় মধ্য পর্যায়ে আমরা পৌঁছে গেছি, তৃতীয় দশকের মধ্য পর্যায়ে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের ছাত্রদের হাতে মোবাইল ফোন থাকে না। তো এই মোবাইল ফোন না থাকায় ছাত্রদের মনঃসংযোগের কিন্তু খুব একটা ব্যাঘাত ঘটে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মোবাইল ফোন হাতে না থাকাটা আমাদের এই ধারাবাহিক রেজাল্টের একটি অন্যতম চাবিকাঠি বর্তমান সমাজে বা বর্তমান এই যুগে, মানে যেখানে ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য কিছুর সমাজ মাধ্যম বা মোবাইল গেমসের হাতছানি ছাত্রদের কাছে, বিশেষত 15, 16, 17, 18 ছাত্রদের কাছে অনেকটাই বেশি। সেখানে ছাত্রদের হাতে যেহেতু মোবাইল ফোন থাকে না, সে কারণে ছাত্রদের এই মনঃসংযোগের ব্যাঘাত খুব একটা ঘটে না। এটির প্র্যাকটিস আছে বলেই আমার মনে হয় এখনো আমরা এই সাফল্য ধরে রাখতে পেরেছি। একটা অভিনব ব্যাপার যেটা হলো, এটা মানে আমাদের প্রেসিডেন্ট স্যারও বলছিলেন যে যমজ ভাই গতবার মেধা তালিকায় ছিল অনিক এবং অনুজ বাড়ুই, এরা আবার উচ্চ মাধ্যমিকে একই নম্বর হলো, এটা কেমন? এরা দুজনেই মাধ্যমিকেও খুব ভালো রেজাল্ট করেছিল এবং 5 থেকে এখানে পড়েছে। আমরা দেখেছি মা বাবাও ভীষণ সিরিয়াস, ছেলে দুটিও খুব সিরিয়াস, খেলাধুলো খুব ভালো করে এবং সেক্ষেত্রে কোনো অসুবিধে ওদের নেই। প্রাপ্ত নম্বরও কিন্তু এবার ঘটনাচক্রে সে প্রাপ্ত নম্বরও, গত বছর প্রাপ্ত নম্বর 1 ছিল না, 2 নম্বরের ফারাক ছিল, এবছর সেটিও নেই। প্রাপ্ত নম্বর সাবজেক্ট একই ছিল, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এইবার পিওর সায়েন্সের এবার নম্বরটা কিন্তু বেশি তুলনামূলকই কোশ্চেনের তুলনায়, তার কি কোনো কারণ? তার কোনো কারণ না, বিশেষ যে খুব কারণ কিছু রয়েছে তা নয়। তবে ইকোনমিক্সে হয়তো আর 1-2 নম্বর, ইকোনমিক্সে কেউ 98, 99 পেয়েছে। স্ট্যাটে আবার উল্টোটা হয়েছে, স্ট্যাটে হয়তো পিওর সায়েন্সের যারা ছাত্র স্ট্যাটিস্টিক্সে
তারা কেউ 100 পায়নি, ইকোস্টাইটের ছেলেরা 100 পেয়েছে। সেটির কোনো কারণ আমরা খুঁজে পাইনি, তবে ইকোস্টাইটের ছেলেরা 1 থেকে 10-এ ঢুকলে আরো ভালো লাগতো। স্যার আমি তো একটা বিদ্যালয়ে শিক্ষকতা করি, আমারও ছেলে আছে, তো আমরা বাড়িতে যে ডিসিপ্লিনটা কোনোদিনই আমরা হয়তো এটা মোবাইল বললেন আর কি, আমরা তো বাধ্য হই আধ ঘন্টার জন্য হলেও সারাদিন পরের বলে বাবা একটু দাও দেখি, সেটা এখানে তার কোনো ই নেই। এইটা কিন্তু একটা বড় কারণ এখানে, তার সঙ্গে নিয়ম শৃঙ্খলা আছে। তো এটা আপনি একটু আর যদি স্পেসিফিক বলুন যে কেন আমরা যারা বাইরে মানুষ করছি বাচ্চাদেরকে আর কি হয়তো গাইড করছি, কিন্তু এই ডিসিপ্লিন, এই নিয়ম শৃঙ্খলা, এই পরিবেশ কিন্তু আমরা কোনো মতেই কেউ দিতে পারছি না। নিয়ম শৃঙ্খলা তো আমাদের মানে আমরা শাস্ত্রে পাই ছাত্রানাম অধ্যয়নম তপ, ছাত্র অধ্যয়নই করবে, কিন্তু অধ্যয়নটা যদি নিয়ম শৃঙ্খলার মাধ্যমে করে তাহলে খুব সহজেই সেটি প্রাপ্ত হয়। আমাদের মাধ্যমিকে যে সাফল্য এসছে, একগুচ্ছ ছেলে ভালো রেজাল্ট করেছে, তারা 12 মাসের মধ্যে 10 মাস আমাদের এখানেই থেকেছে, কিন্তু তাদের 12খানা মাস্টারমশাইও ছিল না, তাদের প্রায় 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা পড়ারও সুযোগ ছিল না। আমাদের ছাত্রদের স্টাডি হল থাকে, মোটামুটিভাবে বলা যেতে পারে 6 ঘন্টা ওরা খুব নিরবিচ্ছিন্নভাবে স্টাডি করতে পারে। সেই 6 ঘন্টা যদি যত্ন করে মন দিয়ে পড়াশুনো করে তাহলে কিন্তু সাফল্য করতলগত হয়। আর একই সঙ্গে আবাসিক বিদ্যালয়ে থাকার যে সুবিধের কথা বলছিলাম, যেহেতু বন্ধুরা পারস্পরিক বেশ প্রত্যেকে সাহচর্য লাভ করে, সান্নিধ্য লাভ করে, এবং একই সঙ্গে পড়াশুনোর ক্ষেত্রেও যথেষ্ট সাহায্য লাভ করে। একই ঘরে 4 জন থাকে, পাশের ঘরে আরও 4 জন থাকে, আমার যে অঙ্কটি আটকে যায়, আমার ফিজিক্সের যে সলিউশনটা হয় না, সেটির জন্য আমাকে শিক্ষক পর্যন্ত পৌঁছতে হয় না, সেটির জন্য আমাদের পাশের ঘরের ছাত্রটি আমার পাশের বেডের ছাত্রটি সাহায্য করে। তো ফলে এখানে পারস্পরিক সাহায্যের একটা অদ্ভুত সম্বন্ধ তৈরি হয়, যেটি কিন্তু ভবিষ্যতে খুব একেবারে মানে সবার অলক্ষ্যেই কিন্তু আমাদের সকলের ভেতরে, ছাত্রদের সকলের ভেতরে একটা সাহায্য করবার যে মানসিকতা, পরের সুবিধেই বা অসুবিধায় পাশে দাঁড়ানোর যে মানসিকতা, সেটা তৈরি হয়ে যায়। বাড়ির ক্ষেত্রেও যে তৈরি হয় না এটা আমরা বলবো না, তবে বাবা মায়ের কাছে যেহেতু বাবা মার সন্তান একটি বা দুটি, সেক্ষেত্রে স্নেহ বড় বিষম বস্তু, সেই জায়গায় হয়তো বাবা মা সেটি তৈরি করতে হয়তো পারেন না, কিন্তু বা সুযোগ কম পারেন না বলাটাও হয়তো ভুল। কিন্তু যদি বাবা মা সত্যি সচেতনভাবে মানে ছাত্রদের এইভাবে তৈরি করেন, মানে একটু কষ্ট করতে দিতে হবে, মানে কষ্ট বড় দয়ার দান, মানে কষ্ট যদি না করে তাহলে ছাত্ররা বোধহয় কখনোই মানে শীর্ষে বা সাফল্যের একেবারে চূড়োয় উঠতে পারে না। মানে ছাত্ররা যদি বুঝতে পারে যে কষ্ট করলে তবে কেষ্টটা মেলে, এই ভাবনাটা যদি ঠিক করে থাকে, তাহলে বোধহয় মানে লাইফটা, পরবর্তী জীবনটা অনেক সুন্দর হয়। তাই বাবা মায়েদের বলবো, যারা আপনারা সন্তান মানুষ করছেন, হয়তো আমাদের আশ্রমের মতো পরিবেশ হয়তো বাড়ি নিশ্চয়ই দিতে পারে না, কিন্তু চেষ্টা করলে বাড়িটিকেও, গৃহস্থ বাড়ির আশ্রমটিকেও, গৃহস্থ বাড়িটিকেও আশ্রম তৈরি করা যায়। নিয়মানুবর্তিতা এবং ধর্মানুশীলন, একই সঙ্গে ছাত্রদের চরিত্র গঠন, এবং বাবা মা এবং যারা সাহচর্য, বাবা মার সাথে আরও যারা থাকেন, তাদের যদি জীবন অত্যন্ত সুন্দর সুসংবদ্ধ হয়, তাহলে নিশ্চয়ই তার প্রভাব সন্তানের প্রতি পড়ে, এবং সন্তান নিশ্চয়ই তার ফলে পরবর্তী জীবনটা সুন্দর করতে পারে। আর একটা দেখবেন রিসেন্ট আনন্দবাজার দেশে গৃহশিক্ষক নির্ভরতা একটা বড় করে দেখবেন পিকচার দিয়ে দিয়েছিল। আমরা যারা বাইরে আছি প্রচণ্ড বেশি, 12 জন দেখবেন, আপনি বললেন বুঝতে পারছি 12 জন, আমি বুঝতে পারছি আর কি। তো সেইটা কিন্তু বাইরে যারা পড়ছে তাদের কিন্তু প্রত্যেকটা বিষয় তো থাকছেই, একাধিকও থাকছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই বিষয়ে যে একজন ছাত্র আমাদের করিমপুরে বিপ্লব পাল, দিন এখন বড় জায়গায় আছে, নরেন্দ্রপুরের ছাত্র, উনি বারবার প্রশংসা করেন, মানে এই থাকাটাও জীবনটা অনেকটা গড়ে দিয়েছে। এখন আমেরিকায় থাকেন, উনি বারবার বলেন যে এখানকার যে পরিবেশ, নিয়ম শৃঙ্খলা, প্রতিনিয়ত পাঠ উপনিষদ পড়া, বেদান্ত, ওইসবগুলো উনি বারবার লেখেন যে ওইটা আমার জীবনে বিল্ড আপ করে দিয়েছে আর কি। তো সেইটা পরবর্তীকালে তো খুব বড় জায়গায় উনি গেছেন আর কি।